হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তো আমরা আলোচনা করছিলাম মাধ্যমিক 2024-এর সাজেশন। তোমাদের ভৌতবিজ্ঞান সাবজেক্ট আছে, আর সেই সাবজেক্টে দুটো পার্ট আছে। কিছুটা তোমাদের হচ্ছে কি ফিজিক্স পার্ট আছে, আর কিছুটা কেমিস্ট্রি পার্ট আছে। সেই ফিজিক্স পার্টের যে চ্যাপ্টারগুলো আছে তারই আমরা সাজেশন দিচ্ছিলাম, যার মধ্যে আমাদের আলো আর গ্যাসের আচরণ এর আগের পার্টে যে ভিডিওটা দেওয়া আছে সেখানে এর সাজেশন আর তার সঙ্গে তার ডিসকাশন, অর্থাৎ সাজেশনের যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো আমি আলোচনাও করে দিয়েছি। মানে তোমাদের রিভিশনও হয়ে যাবে, যা কনসেপ্টগুলো আছে সেগুলো তোমাদের মনে পড়ে যাবে, একবার রিমাইন্ড করিয়ে দিয়েছি। তো একই কথা আমি আরেকবার বলে দিই যে এই যে সাজেশনগুলো আমি দিচ্ছি এর পিডিএফ আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? সেখানে সমস্ত পিডিএফ দেওয়া আছে। আর আমি এখন এই যে চ্যাপ্টারগুলোর যে সাজেশন, যে কোশ্চেনগুলো আমি দিয়েছি এই কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই এই ডিসকাশনটা শুনবে, কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে নিজের মতো করে লিখে রেখেছি। তো যারা শুধুমাত্র পিডিএফটা নিয়ে নেবে তারা হয়তো যতটা না উপকৃত হবে তার থেকে যারা ডিসকাশনটা শুনবে তারা একটু অবশ্যই বেশি হচ্ছে গিয়ে উপকৃত হবে। তো সময় নষ্ট করব না, আজকে আমাদের বাকি চারটা যে চ্যাপ্টার আছে, আমাদের পরিবেশ আছে, আর চলতড়িৎ আছে, পরমাণু নিউক্লিয়াস আছে, আর একটা আছে তাপ। এই চারটা চ্যাপ্টার আজকে আমরা সাজেশন দিয়ে দিব, আর তার সঙ্গে অবশ্যই যা যা কোশ্চেন আমি দেবো সেগুলো যতটা সম্ভব আলোচনা করে দেবো। না হলে বেশি যদি আমি ডিসকাস করতে যাই তাহলে প্রচুর লেন্দি ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আমি মোটামুটি করে প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তোমাদের পিডিএফ। এই যে হার্ড কপি আছে, চলতড়িৎ দেখতে পাচ্ছ, এরকম আরো চারটা চ্যাপ্টার আছে। তো এই সবই হচ্ছে কি তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওতে দেওয়া থাকবে। যাই হোক, তো প্রথমে আমরা শুরু করছি চলতড়িৎ। দেখো, চলতড়িতে আমরা আপাতত দুটো পার্টে একে হচ্ছে কি ভাগ করেছি। একটা পার্ট হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিকস আর কোশ্চেন, আর একটা পার্ট এখানে লেখার জায়গা পায়নি, সেটা হচ্ছে কি নিউমেরিক্যালস, যে কেমন টাইপের অঙ্ক করতে পারে সেটাও একটা আছে। এটা বোঝানো হলে আমি ওটা লিখবো, ঠিক আছে? যাই হোক, তো প্রথম দেখতে পাচ্ছি আমরা কি না সূত্রের বিবৃতি ও গাণিতিক সমীকরণ। এখানে চারটা সূত্র আছে। যেরকম ধরো ফার্স্ট কি আছে, কুলম্ব। কুলম্ব তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই। কুলম্ব হচ্ছে কি এফ ভ্যারেজাস হচ্ছে কি Q1 Q2 বাই হচ্ছে কি R স্কয়ার, সেখান থেকে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এর চেয়ে বেশি আমি কিছু বলছি না, জাস্ট একবার করে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। অবশ্যই এটা হচ্ছে গিয়ে এসআই পদ্ধতিতে লিখলাম, আর যেখানে এপসাইলন হচ্ছে গিয়ে কি না বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? বাকি পড়ে থাকলে হচ্ছে কি ওহম। ওহম সূত্র কি? ওহম সূত্র হচ্ছে গিয়ে VA মাইনাস VB ইকুয়ালস টু IR, বা এটাকে আমরা ভিও লিখতে পারি, V ইকুয়ালস টু IR। এদের যে পার্থক্য সেটা অবশ্যই একটা ভোল্টেজ বা বিভব হবে। তো V ইকুয়ালস টু হচ্ছে গিয়ে IR। জুল সূত্র কি? জুল হচ্ছে গিয়ে H ভ্যারেজাস হচ্ছে গিয়ে I স্কয়ার RT, যেখানে T হচ্ছে সময়, R হচ্ছে গিয়ে রোধ, I হচ্ছে গিয়ে প্রবাহ মাত্রা। যখন এখানে একটা সমান চিহ্ন দেব, এখানে একটা কনস্ট্যান্ট হবে, এই কনস্ট্যান্ট হচ্ছে J। তো I স্কয়ার RT, তো H ইকুয়ালস টু একবার হবে 4.2 I স্কয়ার RT। এটা কখন না যখন আমি সিজিএসি লিখবো, আর যখন এসআই তে লিখবো তখন কি হবে না H ইকুয়ালস টু অনলি I স্কয়ার RT, ঠিক আছে? তো এইরকম ভাবে এটাকে লেখা যায়। হ্যাঁ, এই যে সূত্রের বিবৃতি আর গাণিতিক সমীকরণ আমি লিখে দিতেই দেখো, বিবৃতি মানে এই চারটা সূত্র, যে বিবৃতি আছে ওটা মুখস্থ করবে, আর লাস্ট ইকুয়েশন আমি এটা জাস্ট দেখালাম, তোমরা অবশ্যই যে দেখাতে পারবে এরকম সেটা খুবই ভালো। না হলে আপাতত লাস্ট ইকুয়েশনটা হয় এটা, না হয় এটা, বা আপাতত এটাও যদি মনে রাখো, বা যে কোনো একটা লিখলে অবশ্যই হচ্ছে সেটা অবশ্যই লিখবে, ঠিক আছে? আচ্ছা, বাকি থাকলো লেঞ্জ। লেঞ্জের সমীকরণ তো অবশ্যই আছে, কিন্তু সমীকরণ ওটা না করলেও চলবে। তোমরা আপাতত হচ্ছে গিয়ে লেঞ্জ তোমরা হচ্ছে গিয়ে তার যে বিবৃতি আছে ওই বিবৃতিটা মুখস্থ করে নিও, ঠিক আছে? লেঞ্জের বিবৃতি কি না, ওই যে যখন একটা হচ্ছে গিয়ে আমরা বৃত্তাকার তার, যেখানে হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তার দিকে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে না, প্লেন একটা বৃত্তাকার তার, তার দিকে যদি আমরা একটা চুম্বককে নিয়ে যাই তাহলে সেখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়।
তো লেঞ্জের সূত্র বলছে ওই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো ওটাকে কি বলে, ওটাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। এই আবিষ্ট তড়িৎ প্রবাহ কি করে না, এই যে তারের মধ্যে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হলো, যার কারণে উৎপন্ন হলো ওই কারণকে বাধা দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লেঞ্জের সূত্র। তো কি বললাম, একটা প্লেন বৃত্তাকার তার যেখানে আগে থেকে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, তার দিকে যদি আমরা একটা চুম্বককে নিয়ে যাই তো সেখানে তড়িৎ প্রবাহ মাত্রা উৎপন্ন হবে, যেটাকে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ বলছি। ঠিক আছে, তো লেঞ্জের সূত্র কি বলছে না, লেঞ্জের সূত্র বলছে ওই যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হলো ও কি করছে, প্রবাহ উৎপন্ন হওয়ার কারণকেই বাধা দিচ্ছে। এটা হচ্ছে কি লেঞ্জের সূত্র। ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করে ভালো করে যখন তোমরা বই থেকে পড়বে আরো ভালো করে লেখা থাকবে বইতে। নিয়ম, তিনটে নিয়ম দেখতে হবে। একটা হচ্ছে গিয়ে সন্তরণ নিয়ম, অবশ্যই সন্তরণ নিয়ম কার না, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই সন্তরণ নিয়মে কি বলছে না, একটা কারেন্টের তার হচ্ছে গিয়ে আমাদের আছে, তো যেদিকে প্রবাহ হচ্ছে যদি সেই দিকেই একটা লোক সাঁতার কাটতে কাটতে যায় আর তার নিচে যদি একটা কি থাকে না আমাদের শলাকা থাকে, চুম্বক শলাকা, তাহলে লোকটার বাঁ হাত যেই দিকে থাকবে সাঁতার কাটার সময় সেই দিকেই হচ্ছে কি উত্তর মেরু বিক্ষেপ হবে। এটা হচ্ছে সন্তরণ নিয়ম। ফ্লেমিং এর একটা হচ্ছে কি বাম হস্ত নিয়ম আছে, একটা ডান হস্ত নিয়ম। ঠিক আছে, তো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম একটা ডান হস্ত নিয়ম আছে। এটা কি না, বাম হস্ত হোক চাই ডান হস্ত, একটা জিনিস সবসময় যেন মনে রাখবে, তর্জনী বরাবর সবসময়ের জন্য চৌম্বক ক্ষেত্রেই কাজ করবে। ঠিক আছে, তর্জনী বরাবর হচ্ছে গিয়ে তর্জনী বরাবর সব ক্ষেত্রেই চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে গিয়ে বি কাজ করবে। ঠিক আছে, বাকি থাকলো মধ্যমা আর হচ্ছে গিয়ে একটা আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ। ঠিক আছে, তো যখন আমরা একটা হচ্ছে গিয়ে বাম হস্ত নিয়ম, একটা হচ্ছে গিয়ে ডান হস্ত নিয়ম, যখন আমরা বাম হস্ত নিয়ম পড়বো তখন মধ্যমা বরাবর হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ বা আই, আর যখন ডান হস্ত নিয়ম পড়বো তখন হচ্ছে কি এও তড়িৎ প্রবাহ কিন্তু হচ্ছে কি আবিষ্ট তড়িৎ প্রবাহ, এইটা মনে রাখতে হবে। এখানে শুধু হচ্ছে গিয়ে প্রবাহ বা তড়িৎ প্রবাহ যেটা আই, আর এখানে হচ্ছে কি এও প্রবাহ কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহ। ঠিক আছে, আর যেটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর কাজ করবে কি না চৌম্বক বল, এটা কাজ করবে হচ্ছে গিয়ে চৌম্বক বল। কখন না, যখন বাম হস্ত নিয়ম পড়বো, আর যখন হচ্ছে গিয়ে ডান হস্ত নিয়ম পড়বো তখন এখানে কি হয়ে যাবে না পরিবাহীর গতি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বাম হস্ত আর ডান হস্ত। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এক কুলম্ব আধানের সংজ্ঞা। এক কুলম্ব আধানের সংজ্ঞা আমরা কোত্থেকে পাবো না, এই যে ইকুয়েশনটা আছে এইখান থেকেই হচ্ছে কি এক কুলম্ব আধানের সংজ্ঞা পেয়ে যাবো। এই যে ভ্যালুটা লিখেছি আমি 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু হচ্ছে কি 9 × 10⁹। ঠিক আছে, এর ভ্যালু 9 × 10⁹। এবার আমাকে কি চেয়েছে না এক কুলম্ব আধানের সংজ্ঞা, বলছে এই যে Q1 আর Q2, এই যে এগুলো কি Q1 Q2 হচ্ছে গিয়ে চার্জ আধান, তো এই Q1 Q2 আমরা এমন একটা ভ্যালু নিয়েছি, কত নিয়েছি বলিনি, এমন একটা ভ্যালু নিয়েছি এবং সেই দুটো চার্জ অবশ্যই, সেই দুটো আধানকে অবশ্যই একই নিয়েছি আমরা। তো এবং তাদেরকে আমরা কি করেছি না 1 মিটার ডিস্টেন্সে যদি রাখি, অর্থাৎ আর যদি 1 মিটার হয়, Q1 Q2 যদি একই হয়, ঠিক সেই সময় এফ আমাদের যে বল কাজ করছে ওই বলের ভ্যালু যদি হচ্ছে গিয়ে 9 × 10⁹ হয়, তাহলে ওই চার্জগুলো অবশ্যই 1 কুলম্ব করেই ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এক কুলম্ব আধানের সংজ্ঞা। আমি বুঝিয়ে বললাম, যখন তোমরা লিখবে অবশ্যই সেটাকে সংজ্ঞার আকারে সুন্দরভাবে লিখবে। তড়িৎ বিভব কি, যখন অসীম দূরত্ব থেকে একটা তড়িৎ ক্ষেত্র, ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, যদি বা তড়িৎ ক্ষেত্রকে এরকম বাউন্ডারিতে দেখানো ঠিক নয়, কারণ তড়িৎ ক্ষেত্রকে অ্যাকচুয়ালি অসীম দূরত্ব অব্দি কাজ করবে, কারণ অসীম দূরত্ব অব্দি বলরেখার সাহায্যে তাকে বোঝানো যাচ্ছে। তো কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের পরে কি হয়, তার মান এতটাই কমে যায় যে আমরা ধরে নিই এরকম। ঠিক আছে, তো কি হচ্ছে, যদি অসীম দূরত্ব থেকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা চার্জকে আনা হয়,
তাহলে তার জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজের ভ্যালুটাই হচ্ছে গিয়ে বিভব। যদি আমরা একক ধনাত্মক আধানকে আনি, সাধারণত আমাদের তড়িৎ বিভবের সংজ্ঞায় একক ধনাত্মক আধানই হচ্ছে গিয়ে ধরা থাকে, ঠিক আছে। তো একক ধনাত্মক আধানকে যদি আনি তাহলে আমাদেরকে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে কি বিভব। তো W = V। আর যদি কিউ পরিমাণ আধানকে আনি তখন W = VQ। এটা একটা আলাদা ইকুয়েশন বললাম, কাজে লাগবে একটু পরে অবশ্য, তো এটাও মনে রাখবে। এককগুলোর মধ্যে সম্পর্ক, তড়িৎ বিভবের একক কি? SI তে হচ্ছে গিয়ে তড়িৎ বিভবের একক SI তে হচ্ছে গিয়ে ভোল্ট আর CGS এ স্ট্যাট ভোল্ট, ঠিক আছে। তো বলছে যে হচ্ছে 1 ভোল্ট = 1/300 স্ট্যাট ভোল্ট। মনে থাকবে 1 ভোল্ট = 1/300 স্ট্যাট ভোল্ট। আচ্ছা আচ্ছা, সম্পর্ক যখন করলাম একটা জিনিস লিখে নি, এটা ছিল নোটে, আমাদের নোট বলতে সাজেশনে ছিল এটা, তো এটা লেখা হয়নি। তো আমরা এখান থেকে মাত্রাটাও হচ্ছে গিয়ে একটু দেখে নিব। মাত্রা কি আছে না, মাত্রা হচ্ছে গিয়ে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে হচ্ছে কি আমরা ভোল্ট বা বিভবের মাত্রা নির্ণয় করে নেব। কেমন না, হচ্ছে গিয়ে W = VQ, তার মানে V = W/Q। W হচ্ছে গিয়ে কার্য, তো কার্যের মাত্রা mL²T⁻², এটা IT। তো কি হয়ে যাবে না, এখান থেকে আমি এখানে লিখে দিচ্ছি mL²T⁻³ আর I⁻⁻1, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আমাদের কি না তড়িৎ বিভবের মাত্রা, ঠিক আছে। আর জায়গা নেই। আচ্ছা এরপরে এখানে কি আছে দেখছি। আচ্ছা এরপরে নষ্ট বল। দেখো নষ্ট বল করতে হচ্ছে না, ধরো এই আমাদের একটা বর্তনী আমি আঁকছি, এটা একটা রোধ আর এটা হচ্ছে কি একটা ব্যাটারি, এটা হচ্ছে এর তড়িৎ চালক বল হচ্ছে কি ই। তাহলে আর ধরে নিচ্ছি এই ব্যাটারিটার একটা আভ্যন্তরীণ রোধ আছে, সেটা হচ্ছে কি আর। তাহলে ইকুয়েশন, আর যদি এখানে কারেন্ট আই যাচ্ছে তাহলে ইকুয়েশন কি হবে না, ই = I small r plus I capital R, বা E = I small r plus V। তো এই যে I small r যেটা, এটাকেই হচ্ছে গিয়ে নষ্ট ভোল্ট বলা হচ্ছে। ওকে, এরপরে কি আছে, রোধ, রোধাঙ্ক, পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক। দেখো রোধকে আমরা হচ্ছে কি আর ধরি, ওকে। রোধের ঠিক উল্টো হচ্ছে গিয়ে পরিবাহিতা, রোধের ঠিক উল্টো হচ্ছে গিয়ে, রোধের উল্টো পরিবাহিতা, রোধাঙ্কের উল্টো পরিবাহিতাঙ্ক। তো রোধের উল্টো পরিবাহিতা, তো রোধ = 1/পরিবাহিতাঙ্ক বা ওয়াই। রোধের ইউনিট বা একক কি না, ওহম। আর এ তার ঠিক উল্টো, এর ইউনিট হচ্ছে কি, অর্থাৎ ওয়াই এর ইউনিট বা পরিবাহিতার ইউনিট হচ্ছে গিয়ে মো। রোধাঙ্ককে আমরা কেমন লিখি না, হচ্ছে গিয়ে রো। তো রো = 1/পরিবাহিতাঙ্ক, তার ঠিক উল্টো হয়, তো 1/পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ককে লেখা হয় হচ্ছে গিয়ে সিগমা। ইউনিট কি, রোধাঙ্কের ইউনিট হচ্ছে গিয়ে, রোধাঙ্কের ইউনিট হচ্ছে কি আমাদের ওহম মিটার, এর ইউনিট হচ্ছে গিয়ে ওহম মিটার। আর পরিবাহিতাঙ্কের যে ইউনিট সেটা হচ্ছে গিয়ে মো পার মিটার, মো মি হয়ে গেল মো পার মিটার। ওকে, তো এটা গেল রোধ, রোধাঙ্ক, পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক। রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা পড়বে, রোধের সমবায়। রোধের সমবায় কি, দুই রকম সমবায় আছে, একটা শ্রেণীর সমবায়, একটা সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় হচ্ছে কি যদি পরপর পরপর আমরা রোধগুলোকে যুক্ত করে করে যাই, অর্থাৎ একজনের শেষ প্রান্তের সঙ্গে আরেকজনের প্রথম প্রান্ত যখন যুক্ত হচ্ছে, এইভাবে যখন পরপর আমরা রোধকে যুক্ত করে করে যাচ্ছি, এটাকে বলছি শ্রেণী সমবায়। আর সমান্তরাল কি, সমস্ত রোধেরই শেষ প্রান্ত আর সমস্ত রোধেরই প্রথম প্রান্ত যখন যুক্ত হচ্ছে, এই রকম সজ্জাকে বলছে সমান্তরাল সমবায়। এর ক্ষেত্রে কি হয়, যদি ধরে নেই এটা R1, এটা R2, এটা R3, তাহলে এর যে তুল্য রোধ কি হয় না, R =
R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট যতগুলো থাকবে। আর এখানে কি হবে না 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, এরকম হচ্ছে গিয়ে রোধের সমবায়। আর কি আছে বিওটি আর ওয়াট আওয়ার বা ওয়াট ঘন্টা। ওকে, এদের মধ্যে একটা সম্পর্ক। আচ্ছা কি করবে, অবশ্যই এটার সংজ্ঞা তোমরা পড়বে। আর সম্পর্কটা কেমন হচ্ছে না বলছে এদের সম্পর্ক পড়বে আর হচ্ছে কি এদের সংজ্ঞা পড়বে। তো 1 বিওটি ইকুয়ালস টু হচ্ছে কি অ্যাকচুয়ালি 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট ঘন্টাই হচ্ছে কি অ্যাকচুয়ালি 1 বিওটি। 1 ওয়াট আওয়ার ইকুয়ালস টু হচ্ছে কি 3600 জুল। আর 1 বিওটি বা 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে গিয়ে 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, তো এটা গেল হচ্ছে কি এদের মধ্যে সম্পর্ক। বার্লো চক্র, এরপরে আমাদের আছে হচ্ছে কি বার্লো চক্র। আমি একটু কুইক বলছি, ঠিক আছে, কারণ 4টি চ্যাপ্টার আছে, 4টা চ্যাপ্টারের এতগুলো কোশ্চেন আছে, সবগুলোই একটু একটু করে আমি আলোচনা করে দিচ্ছি। তো এই জন্য আমি একটু কুইক বলছি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এক কাজ করবে, ভিডিওটাকে একটু স্লো করে দেখবে। আর যার বুঝতে সুবিধা হচ্ছে কোনো সমস্যা নেই, চাইলে ভিডিওকে একটু ফাস্ট করেও দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমাদের কি আছে, এরপরে হচ্ছে গিয়ে বার্লো চক্র। আচ্ছা বার্লো চক্র সম্পর্কে অবশ্যই তার ছবিটা তোমরা একটু প্র্যাকটিস করবে আর তার কারণটিও একটু পড়বে, কারণ 3 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়ে। তো সেখানে থিওরিটিক্যাল কোশ্চেন একটু বড় দিতে পারে, তবে এইটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ঘূর্ণন কার কার উপর হচ্ছে কি নির্ভরশীল। ওকে, নম্বর 1 হচ্ছে গিয়ে প্রবাহের অভিমুখ, ঠিক আছে। নম্বর 2 হচ্ছে গিয়ে চুম্বকের মেরুর অবস্থান বদল হয়েছে। 3 নম্বর হচ্ছে গিয়ে যদি এই দুটোকে একসঙ্গে উল্টে দেওয়া হয় তাহলে কি হবে। 4 নম্বর হচ্ছে গিয়ে চুম্বক সরালে বা প্রবাহ বন্ধ করবে। যদি প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয় তাহলে আমাদের যে ঘূর্ণন আছে, ঘূর্ণন দিক উল্টে যাবে। যদি চুম্বকের মেরুর অবস্থান বদল করে দেওয়া হয় তাহলেও ঘূর্ণনের দিক উল্টে যাবে। আর যদি এই দুটোকে একসঙ্গে পরিবর্তন করা হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। চুম্বককে যদি সরিয়ে দেওয়া হয় আর প্রবাহ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ঘূর্ণনও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। এসি মোটর এরও হচ্ছে কি পারলে ছবি আর তার যে কার্যনীতি আছে একটু দেখে নিও, কারণ এটাও বড় কোশ্চেন পড়তে পারে। এর শক্তি কিভাবে বাড়ানো যায়, না 1 নম্বর হচ্ছে গিয়ে আমাদের যে আর্মেচার আছে তার যদি পাক সংখ্যা বাড়ানো হয় তাহলে বাড়বে। 2 আর কি আছে না যদি তাতে প্রবাহ মাত্রা বাড়ানো হয় তাহলে বাড়বে। কি বাড়াচ্ছি না শক্তি বাড়াচ্ছি। কিসে কিসে বাড়ছে, আর্মেচারের পাক সংখ্যা বাড়ালে আর প্রবাহ মাত্রা যদি বাড়ানো হয় তাহলে বাড়বে। তড়িৎ চুম্বকীয় আবেশের সংজ্ঞা পড়বে। গৃহস্থালির যে বর্তনী আছে তার রেখাচিত্র তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ওই রেখাচিত্রে যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয়, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে ফ্যান, পাখা যা কিছু ইউজ করা হয় সবই কিসে ইউজ করা হয়, কিসে যুক্ত করা হয় না সমান্তরাল সমবায়ে।
এটা মনে রাখবে ভালো করে যে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। বাকি পড়ে থাকছে কি না বৈদ্যুতিক বাতির গায়ে এত লেখার হচ্ছে কি আমাদের অর্থ কি। বৈদ্যুতিক বাতির গায়ে এত লেখার অর্থ কি? এত লেখার অর্থ হচ্ছে গিয়ে এই যে 220 ভোল্ট আছে, যদি ওই বৈদ্যুতিক বাতিটাকে আমরা এমন একটা সরবরাহ লাইনে যুক্ত করলাম যার ভোল্টেজ হচ্ছে কি 220 ভোল্ট, তাহলে সেক্ষেত্রে ওই বাতিটা সব থেকে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। আর 100 ওয়াট মানে হচ্ছে গিয়ে 100 ওয়াট মানে ওয়াট কার একক না ক্ষমতার একক। তো ওয়াট ক্ষমতা সমান আমরা কি জানি না শক্তি বাই হচ্ছে গিয়ে সময়, অর্থাৎ 100 ওয়াট মানে পার সময়ে কত ওয়াট, পার সময় কত ওয়াট বলছি, পার সময় কত জুল না হচ্ছে গিয়ে 100 জুল শক্তি ক্ষয় হচ্ছে। অর্থাৎ যে বাতিটা আমরা ইউজ করছি এখানে যার ভ্যালু এইভাবে দেওয়া আছে, ওই বাতিটা 100 জুল প্রতি একক সময়ে খরচা করবে, ঠিক আছে, ব্যয় করবে। লাইভ, নিউট্রাল, আর্থ, এদের রং কেমন হয় না, এই যে লাইভ, নিউট্রাল আর হচ্ছে গিয়ে আর্থ তার বললাম, এগুলোকে হচ্ছে গিয়ে এদের রং কেমন হয় না দু রকম ভাবে। একটা হচ্ছে গিয়ে পুরাতন নীতি ছিল, একটা হচ্ছে কি আন্তর্জাতিক নীতি। যখন হচ্ছে গিয়ে আচ্ছা এখানে আর জায়গা নেই, লাইভ, নিউট্রাল, আর্থ। যেটা পুরাতন নীতি ছিল, পুরাতন নীতি অনুযায়ী লাইভ হচ্ছে গিয়ে লাল কালারের হতো, নিউট্রাল কালো, আর এটা হচ্ছে কি আর্থ সবুজ। আর বর্তমান যে আন্তর্জাতিক নীতি তাতে আমাদের যে লাইভ তার আছে সে হচ্ছে গিয়ে কেমন না বাদামি বর্ণের হয়, আর যে নিউট্রাল আছে সে হচ্ছে কি হালকা নীল বর্ণের হয়, আর যে আমাদের আর্থ আছে আর্থ হচ্ছে কি হয় সবুজ না হচ্ছে গিয়ে হলুদ বর্ণের হবে, ঠিক আছে। পরে থাকছে 3 পিন প্লাগের আর্থ পিন মোটা এবং লম্বা হয় কেন? মোটা হওয়ার কারণ কি? মোটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে একটা সকেটে লাইভ যে পিন আছে আর হচ্ছে কি আমাদের নিউট্রাল যে পিন আছে সেইগুলোও হচ্ছে গিয়ে আমাদের কি প্রবেশ করার মতো জায়গা থাকে, ছিদ্র থাকে। তো এই ছিদ্রটা মোটা, এই পিনটাকে মোটা করা হয় কেন? যাতে এই পিনটা ওই ছিদ্রগুলো ঢুকে না যায়, ঠিক আছে, যাতে আর্থ পিন আর্থের সঙ্গে হচ্ছে কি সংযোগ হয়। আর লম্বা করা হয় কেন? যাতে সবার আগে আর্থ পিন হচ্ছে কি সংযোগ হয়, তাই জন্য হচ্ছে কি লম্বা করা হয়। ডিসি অপেক্ষা হচ্ছে কি এসি ব্যবহারের সুবিধা, বারবার এই কোশ্চেন পড়ে, কম খরচে হয়, ঠিক আছে। একটা হচ্ছে কি আমাদের কি কম খরচ হয়, দুই হচ্ছে কি আমাদের কি না উৎপাদন খরচ কম বললাম, আর হচ্ছে কি তড়িৎ শক্তির যে অপচয় হয় সেটা কম হয়। আর কি হয় না উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যদি আমরা এসি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যদি এসি তরঙ্গ নেই তাহলে সে কি হবে না অনেক দূর পর্যন্ত পাঠানো সম্ভব হয়। কি হয় উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট এসি তরঙ্গ নিলে কি হয় না অনেক দূর অবধি পাঠানো সম্ভব হয়। 240 ভোল্ট 1000 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট বাতির মধ্যে এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক ভাবে পড়ে। আমি 3 রকম আপাতত লিখে রেখেছি। কার ফিলামেন্ট মোটা হয়, দুটি রোধ কত, কে বেশি উজ্জ্বল। তো এই ক্ষেত্রে যদি রোধ বার করতে বলে তাহলে কিরকম করবে না আমাদের কি আছে এটা ভোল্ট আছে, আর এটা কি আছে ক্ষমতা বলতে হচ্ছে কি পি, আর ভোল্ট মানে ভি। আমরা সূত্র জানি পি ইকুয়ালস টু ভি আই, ঠিক আছে। আবার আমরা জানি কি না আই সমান হচ্ছে গিয়ে ভি বাই আর, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু ভি ইন্টু ভি বাই আর, তার মানে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তো ভি কোনো একটা বাতির ক্ষেত্রে ভি আমাকে হচ্ছে কি দেওয়া আছে, পি বা ক্ষমতা দেওয়া আছে, সেখান থেকে আর বার করতে পারবো। তো এইভাবে দুটো বাতির আমরা আর বার করতে পারবো, আর সেখান থেকে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এই সূত্রকে কাজে লাগিয়ে কার এ বেশি কার এ কম সেটা আমরা দেখে বলতে পারবো যে কে মোটা আর কে হচ্ছে কি সরু। আর তারপর আমরা দেখবো যে উজ্জ্বল কে বেশি বা কে কম, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি আমাদের
কি না থিওরিটিক্যাল কোশ্চেন বা ইম্পর্টেন্ট টপিকস আর হচ্ছে কোশ্চেন। এবার টাইপস অফ নিউমেরিক্যালস যেগুলো আছে, যে তোমাদের অঙ্ক কেমন পড়তে পারে ভালো করে দেখে রাখো, যে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 12 নাম্বারের পড়বে, আর দুটো অঙ্ক অবশ্যই হচ্ছে গিয়ে পড়বে, এবং সেটাও কিন্তু 2+2 মানে প্রায় 4 নাম্বারের অঙ্ক পড়ার চান্স খুবই বেশি। ঠিক আছে, প্রায় প্রত্যেকবারে দুটো করে অঙ্ক পড়েছে, 5টাও পড়ে 5 নাম্বারের বা হচ্ছে কি 3টে অঙ্ক পড়তে পারে, দুটো ধরো 2+2 আর একটা ধরো শর্ট কোশ্চেন, একটা 1 নাম্বারের শর্ট কোশ্চেন একটা অঙ্ক পড়ে গেল, তাও হতে পারে। ঠিক আছে, তো দুটো অঙ্ক মাস্ট পড়বে। আচ্ছা, আমাদের অঙ্ক কোথা থেকে আসতে পারে আমি টাইপ গুলো বলছি, এই টাইপের অঙ্ক একটু বেশি করে প্র্যাকটিস করবে। টাইপস অফ নিউমেরিক্যালস। নম্বর 1, কিউ ইকুয়ালস টু এনি, এই যে সূত্র। আচ্ছা, আমরা কিন্তু যে পিডিএফ যে দেওয়া আছে সেখানে কিন্তু প্রত্যেকটা যে টাইপ বলবো বা যে সূত্র থেকে অঙ্ক আসার চান্স বেশি সেটার সাপেক্ষে একটা দুটো করে অঙ্ক মানে এক্সাম্পল আমার কিন্তু দেওয়া আছে, ওই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের একটা টাইপ, এই সূত্র দিয়ে অঙ্ক পড়তে পারে। যেমন ধরো আমি একটা দেখাচ্ছি, বললো 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত, এর সংখ্যা কত। ঠিক আছে, তো সূত্র কি না, আমরা কিউ ইকুয়ালস টু এনি, তাহলে টোটাল আধান কিউ ইকুয়ালস টু 1 কুলম্ব, একটা ইলেকট্রন আধান আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব, সেখান থেকে এন কত সংখ্যক, এন ইকুয়ালস টু কিউ/ই, ভ্যালু বসিয়ে যা আসবে তা। এইরকম ভাবে হচ্ছে কি এখান থেকে অঙ্ক পড়তে পারে। আরো একটা দুটো অঙ্ক আছে, যেমন ধর হচ্ছে কি ওই একটা তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে ওই তারের মধ্যে দিয়ে প্রস্থচ্ছেদে আমাদের 1 সেকেন্ডে কত পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। কি করে বুঝবো না, দেখো 1 অ্যাম্পিয়ার মানেই হচ্ছে গিয়ে 1 কুলম্ব বাই হচ্ছে গিয়ে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান হচ্ছে গিয়ে যদি তারের মধ্যে দিয়ে যায় তখন তাকে আমরা বলছি 1 অ্যাম্পিয়ার। তো 1 কুলম্ব আধান যাচ্ছে মানে একটু আগে আমরা বার করলাম, তো আগের যে কোশ্চেনটা ছিল তার যে অ্যান্সার, এটার অ্যান্সারও সেম হবে। আর কোথা থেকে তোমাদেরকে অঙ্ক দিতে পারে না, রোধের দুইয়ে হচ্ছে গিয়ে রোধের যে সমবায় আমরা পড়লাম, একটা শ্রেণী সমবায় একটা সমান্তরাল সমবায়, এখান থেকে হচ্ছে কি অঙ্ক দিতে পারে। যেমন ধরো তোমাদেরকে বর্তনী দিয়ে দিতে পারে, ধরো এটা একটা দিল রোধ, তার সঙ্গে একটা সমান্তরাল সমবায় রোধ আছে, তার সঙ্গে একটা শ্রেণী সমবায়ে রোধ আছে, এখানে একটা ব্যাটারি যোগ করা আছে যার ভোল্টেজ হচ্ছে গিয়ে 5 ভোল্ট, এটা হচ্ছে গিয়ে 6 ওহম, এটা 2 ওহম দেওয়া আছে, আর এটা 3 ওহম দেওয়া আছে। তো কি কি কোশ্চেন দিয়েছে দেখো, বলছে এই বর্তনীটার তুল্য রোধ কত, আর এই বর্তনীতে মূল প্রবাহ মাত্রা অর্থাৎ টোটাল প্রবাহ মাত্রা এইটা আই সমান কত। তাহলে তুল্য রোধ কি করে বার করবো না, সবার প্রথম দেখতে পাচ্ছি এই যে দুটো রোধ, এই দুটো রোধ কিসে আছে, এই দুটো রোধ সমান্তরাল সমবায়ে আছে। তো সূত্র আমরা জানি যে 1/, এই দুটোর ক্ষেত্রে বলছি 1/r ইকুয়ালস টু 1/2 প্লাস 1/3, এখান থেকে আমরা এই r কে বার করব। তারপর এখান থেকে যে r টা বেরোবে সেই r এর সঙ্গে এখানে যে 6 আছে এটাকে যোগ করলে নতুন যে r ডট বেরোবে, সেই r ডটই হচ্ছে গিয়ে এই পুরো বর্তনীর তুল্য রোধ। এবার আই কি করে পাবো না, দেখো তোমাকে ভোল্টেজ ভি দেওয়া আছে, তো আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর, তো এখানে আর বলতে কি টোটাল আর মানে তুল্য রোধ, তো এখানে আর ডট হবে, তো আই সমান হচ্ছে গিয়ে ভি বাই আর ডট। আর ডটের ভ্যালু তোমরা এখান থেকে পাবে, ভি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে, তো সেখান থেকে তুমি কারেন্টের ভ্যালু পেয়ে যাবে। আর কোথা থেকে অঙ্ক দিতে পারে না, 3 নম্বরে আমি লিখছি আর ইকুয়ালস টু রো ইনটু L/A, এই সূত্র দিয়ে তোমাদেরকে অনুপাত বার করার অঙ্ক, যে আর আমাদেরকে হচ্ছে কি যে এল আছে, যে কোনো একটা তারকে টেনে ডবল করে দেওয়া হয়েছে, তাহলে তার রোধের কেমন কি পরিবর্তন হবে বা রোধের অনুপাত বার করো, এরকম টাইপের অঙ্ক। আর কোথা থেকে দিতে পারে না, h², 4 নম্বরে যদি বলি h² ইকুয়ালস টু I² RT, এখান থেকে হচ্ছে কি হিট বার করার বা তাপ বার করার অঙ্ক যত না বেশি দিবে, এখান থেকে অনুপাত বার করার অঙ্ক বেশি দেওয়ার চান্স আছে। ওকে,
আর কোথা থেকে ওই যে নষ্ট ভোল্ট যেটা বলেছিলাম যে E ইকুয়ালস টু I স্মল r প্লাস I ক্যাপিটাল R, এখান থেকে অনেক সময় নষ্ট ভোল্টের ভ্যালু বার করার অঙ্ক দেয়। আর কোথা থেকে না P ইকুয়ালস টু VI, যেটা প্রথমে আমরা করলাম কোথায় একটা P ইকুয়ালস টু VI কোথায় যেন করলাম, আচ্ছা প্রথমে এইখানে করেছিলাম P ইকুয়ালস টু VI, এখান থেকে এটা যেমন করলাম ওইরকম টাইপেরও হচ্ছে গিয়ে অঙ্ক দিতে পারে। আর একটা খুব ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে একটা দেবে তোমাদের এক ধরনের অঙ্ক আছে, ওই যে বাড়িতে 10টা বাল্ব জ্বলছে, 4টা ফ্যান চলছে, তো টোটাল কত খরচা হচ্ছে, এইরকম টাইপের যে অঙ্ক, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের চলতড়িৎ সম্পর্কে তোমরা আপাতত এইগুলোই হচ্ছে গিয়ে পড়বে। আর পুরো পিডিএফটা অবশ্যই আমার ফেসবুক পেজে পেয়ে যাবে, ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো এবার আমাদের কি হবে না পরমাণু ও নিউক্লিয়াস। পরমাণু আর নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখব কি না সবার প্রথম দেখতে পাচ্ছি তেজস্ক্রিয়তার কারণ। তেজস্ক্রিয়তার কারণ কি না যেমন N/P অর্থাৎ নিউট্রন আর প্রোটনের যে অনুপাত সেটা যদি 1.5 বা তার চেয়ে কম হয়, তার মানে বুঝতে হবে যে ওই নিউক্লিয়াসটা সুস্থির অবস্থায় আছে, অর্থাৎ স্থায়ী অবস্থায় আছে। তো যখন নিউক্লিয়াস ভারী হয়ে যায়, যেমন ধরো ইউ 23592 অর্থাৎ ইউরেনিয়াম, ইউরেনিয়াম রেডিয়াম এইরকম যে ভারী নিউক্লিয়াসগুলো আছে, এরা কি করে না এরা সুস্থির হওয়ার চেষ্টা করে। সুস্থির হওয়ার চেষ্টা করার মানে কি না তাদের যে নিউট্রন বাই প্রোটন অর্থাৎ নিউট্রন আর প্রোটনের যে অনুপাত, সেটাকে তারা যখন 1.5 এ নামিয়ে নিয়ে আসার চেষ্টা করে, অর্থাৎ তাদের এই অনুপাতটা অনেক বেশি হয়, যখন তারা এটা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করে অর্থাৎ সুস্থির হওয়ার চেষ্টা করে, এই সুস্থির হওয়ার প্রবণতাই হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তার কারণ। ঠিক আছে, কৃত্রিম তেজস্ক্রিয়তা কি? কৃত্রিম তেজস্ক্রিয়তা হচ্ছে এই যে আলফা বিটা এই যে কণাগুলো আছে, এদেরকে যদি একটা উচ্চ শক্তি সম্পন্ন করে একটা গতিবেগ নিয়ে পাঠানো হয়, দিয়ে হালকা যে সমস্ত নিউক্লিয়াস হালকা যে সমস্ত মৌলগুলো আছে সেখানে আঘাত করা হয়, তাহলে কৃত্রিম ভাবে তেজস্ক্রিয়তার সৃষ্টি করা সম্ভব। সেটা হচ্ছে কি আমাদের কৃত্রিম তেজস্ক্রিয়তা। এরপর দেখতে পাচ্ছি আলফা বিটা গামা, এদের তুলনা খুব ইম্পর্টেন্ট। এই তুলনাগুলো কেমন কোশ্চেন দেয় এখান থেকে না বলে দিবে যে এদের এই আলফা বিটা গামার ধরো ভেদন ক্ষমতার অনুপাত বার করো, অনুপাত বলছি ভেদন ক্ষমতার ক্রম দাও। তো তোমাকে জানতে হবে সবচেয়ে বেশি কার ভেদন ক্ষমতা, সবচেয়ে কম কার, মাঝে কার। তো আমাদের যে গামা আছে তার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। আমাদের যে আয়নন ক্ষমতা হচ্ছে কি আলফার বেশি হবে। আচ্ছা আলফা বলতে কি? আলফা মানে হচ্ছে কি দুটো প্রোটন দুটো নিউট্রন, আর বিটা বলতে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন। এগুলো লেখা হয় কেমন না 0-1, আর আলফাকে হচ্ছে গিয়ে He42 এরকম ভাবেও লেখা হয়, আবার আলফা 42 এরকম ভাবে লেখা হয়। আর গামা হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা রশ্মি। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় রশ্মি। আচ্ছা আলফা বিটা বিঘটন এটা কি না যদি কোনো একটা ভারী নিউক্লিয়াস অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে যদি আমাদের একটা আলফা কণা বেরিয়ে যায়, তখন তাকে আবার একটা আলফা কণা যদি আলফা কণা বেরিয়ে যায় তখন তাকে আমরা বলবো কি না আলফা বিঘটন। আর বিটা বিঘটন কি না হচ্ছে কি যদি বিটা কণা বেরিয়ে যায় তখন হয়ে যাবে সেটা বিটা বিঘটন। তো তার নিচেই তার একটা এক্সাম্পল দেওয়া আছে, হয় তোমাকে এরকম সূত্র লিখতে দিতে পারে, যদি সূত্র লিখতে দেয় তাহলে তোমাকে সূত্রটা ভাষায় লিখতে হবে, তার সঙ্গে একটা এক্সাম্পল দিতে হবে। আর যদি এরকম অঙ্ক দেয় তখন তোমাকে কেমন করতে হবে দেখো, ধরো এটা একটা অঙ্ক দিয়েছে কি না U23892 অর্থাৎ এটা ইউরেনিয়াম, সেখান থেকে প্রথমে বলছে যে একটা আলফা কণা বেরিয়ে গেছে, তাহলে যে নতুন কণাটা উৎপন্ন হবে, যে নতুন মৌলটা উৎপন্ন হবে সেটা কি? তো কিভাবে হিসাব করব? আলফা কণা মানে আমরা জানি কি 4-2 অর্থাৎ দুটো প্রোটন, আর হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, আর আমাদের ভর সংখ্যা 4 হচ্ছে গিয়ে কমে যাবে। তাহলে এখানে যেটা আসবে আমি লিখতে, ধরো এটাকে আমি A দিচ্ছি, এটাকে B, তার মানে এখান থেকে লিখতে পারি A সমান হয়ে যাবে, এখান থেকে 4 কমলে 200 হচ্ছে কি আমাদের 34, আর এখান থেকে 2 কমলে এটা হয়ে যাবে 90।
90, তো 90 মানে এটা কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে থোরিয়াম। আবার সেখান থেকে যদি দুটো বিটা বেরিয়ে যায়, বিটা মানে আমরা কি জানি, একটু আগে লিখেছি, বিটা মানে হচ্ছে গিয়ে 0 - 1, অর্থাৎ অ্যাকচুয়ালি দুটো বিটা বেরিয়ে যাওয়া মানে আমাদের যে হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা আছে সেখানে দুবার ধরে -1 বিয়োগ হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 2 যোগ হয়ে যাচ্ছে। তারপরে নতুন যেটা আসবে এখানে শেষে b সমান 234, আর এখানে হয়ে যাবে আমাদের আবার ঘুরে 92, আর 92 পারমাণবিক সংখ্যা হয়ে যাচ্ছে মানে এটা অবশ্যই আবার ইউরেনিয়াম। ওকে, নেক্সট যেটা কি বলেছে, নেক্সট বলেছে যে ধরে নাও এটা কিছু একটা মৌল হবে, কিছু বলা নেই, দেখতে পাচ্ছি 92 আছে মানে অবশ্যই এটা আমাদের ইউরেনিয়াম হবে। তো 235 92, সেখান থেকে নতুন একটা পার্টিকেল বা নতুন একটা মৌল সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে, সেটা কি দিয়েছে না Y21991। তাহলে বলছে এইটা যে হলো এখানে কটা আলফা কটা বিটা কণা নির্গত হয়েছে। তো এরকম টাইপের হচ্ছে অঙ্ক দিতে পারে। নেক্সট দেখতে পাচ্ছি কুরি আর বেকারেল, তাদের মধ্যে সম্পর্ক। কুরি, আচ্ছা কুরি কিন্তু হচ্ছে গিয়ে সংজ্ঞা দিতে পারে, ঠিক আছে। বেকারেল কার একক, তেজস্ক্রিয়তা বা সক্রিয়তার একক হচ্ছে কি আমাদের বেকারেল। কুরি আর বেকারেলের মধ্যে সম্পর্ক দিতে পারে যে 1 কুরি ইকুয়ালস টু 3.3 ইন্টু 10⁻10 বেকারেল, এটা হচ্ছে গিয়ে এদের মধ্যে সম্পর্ক, এটা 3.7, ঠিক আছে। তো এটা হচ্ছে কুরি আর বেকারেলের মধ্যে সম্পর্ক। ভর ত্রুটি কি, ভর ত্রুটি হচ্ছে ধরো প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি করে। এখন প্রোটন আর নিউট্রনের ইন্ডিভিজুয়াল তাদের ভর থাকবে। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো দুটো প্রোটন নিচ্ছি আর দুটো নিউট্রন নিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি একটা প্রোটনের যে ভর সেটাকে আমি mp ধরছি, আর একটা নিউট্রনের যে ভর সেটাকে আমি ধরছি mn। তাহলে আমি দুটো প্রোটন দুটো নিউট্রন নিয়েছি, তাহলে ইন্ডিভিজুয়ালি এদের টোটাল ভর কত হবে না 2mp প্লাস 2mn। এবার ধরো এই দুটো প্রোটন দুটো নিউট্রন নিয়ে আমি বলছি যে কোনো একটা নিউক্লিয়াস গঠিত হলো, তাহলে হিসেব অনুযায়ী বা স্বাভাবিক ভাবে আমরা কি বলতে পারি না ওই নিউক্লিয়াসটার যে ভর সেটা কি হওয়া উচিত না 2mp প্লাস 2mn। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই নিউক্লিয়াসের যে ভর কিছুটা কমে যায়, মানে অ্যাকচুয়ালি এখানে যা দেখতে পাচ্ছি তার থেকে কিছু পরিমাণ ভর কমে যাচ্ছে। তো যেটা কমে যাচ্ছে এই জন্যই একে বলছি হচ্ছে গিয়ে ভর ত্রুটি। তো যে পরিমাণ ভরের ত্রুটি হচ্ছে কমে যাচ্ছে, আমরা আইনস্টাইনের E=mc² সূত্র দিয়ে বলতে পারি যে ওই পরিমাণ ভর নিশ্চয়ই কিছু না কিছু শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো কোন শক্তি, সেটাই হচ্ছে কি আমাদের বন্ধন শক্তি, যেটা কি করে নাম শুনেই বুঝতে পারছি বন্ধন শক্তি, বেঁধে রাখার কাজে লাগে। বা হচ্ছে গিয়ে ওই যে নিউট্রন আর যে প্রোটন আছে, ওই নিউট্রন প্রোটনকে নিউক্লিয়াসের মধ্যে একত্রিত করার জন্য যে শক্তি লাগবে সেটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তি। এদের মধ্যে একটা ইকুয়েশন আছে, সম্পর্ক আছে, অবশ্যই ভালো করে ওই সম্পর্কটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি কি বিভাজন সংযোজনের সংজ্ঞা আর উদাহরণ। বিভাজন সংযোজনের সংজ্ঞার উদাহরণ, সংজ্ঞা ভালো করে মুখস্থ করবে। উদাহরণ হিসাবে একটা করে অবশ্যই উদাহরণ তোমরা দিও। যেরকম ধরো যদি বলি বিভাজনের একটা এক্সাম্পল কি হতে পারে না U235 92 প্লাস N10 থেকে একটা হবে আমাদের হচ্ছে কি BA14156 প্লাস সেখান থেকে KR ক্রিপ্টন 92, সেখান থেকে 36 প্লাস 3N10 প্লাস এখানে সামথিং কিছু শক্তি প্রায় সেটা 200 মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে যায়, ঠিক আছে। এটা কার গেল, এটা হচ্ছে কি বিভাজনের একটা ইকুয়েশন। যদি বলি হচ্ছে কি ইয়ের আমাদের সংযোজনের হচ্ছে কি একটা এক্সাম্পল দরকার, এটা বলতে পারি H11 প্লাস H11 সেখান থেকে H21 প্লাস সেখান থেকে হচ্ছে কি আমাদের একটা, এটা কি হবে পজিট্রন হবে, অর্থাৎ 0+1। এটা হচ্ছে আমাদের সংযোজনের ইকুয়েশন, ঠিক আছে। 112 ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল বিভাজন সংযোজনের একটা করে এক্সাম্পল আর তাদের হচ্ছে কি সংজ্ঞা। এরপর কি দেখতে পাচ্ছি না, যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি একটা যে
এর সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ আছে, যেটা 17তে দেখতে পাচ্ছি, নিউক্লিয় সংযোজনে হাইড্রোজেনের মতো হালকা মৌল নেওয়ার সুবিধা কি। দেখো যদি হালকা মৌল নেই তাহলে তার যে নিউক্লিয়াসের যে আধান সেটা একটু কম হবে, আর আধান যদি কম হয় তাহলে কি হবে, সংযোজনের ক্ষেত্রে, এটা কিসে বলেছে না সংযোজনের ক্ষেত্রে, সংযোজনে কম তাপে কম উষ্ণতায় কি হয় না ওই সংযোজন ঘটানো যায়। তো এটা একটা সুবিধা। তো এটা তোমরা লিখবে যখন হচ্ছে কি এই ধরনের কোশ্চেন তোমাকে দিবে। এখানে তো একটা এক্সাম্পল হচ্ছে কি দেখতে পাচ্ছি, এরকম টাইপের কোশ্চেন তোমাদের দেয় অনেক সময়, যে একটা করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবে, দিয়ে বলবে যে ওখানে কি হবে। তো এখানে দেখতে পাচ্ছি কিভাবে করবো না, এটা 1 1, তাহলে এ পাশে যদি হচ্ছে কি ভর সংখ্যা, টোটাল ভর সংখ্যা যা হবে তীর চিহ্নের এই দিকেও টোটাল ভর সংখ্যা সেম হবে। তাহলে এখানে 2 আছে মানে এ পাশেও 2 হওয়া উচিত, তো 2 তো আছে, তার মানে এখানে যে পার্টিকেলটা হবে তার ভর সংখ্যা তো অবশ্যই 0 হবে। এখানে দেখতে পাচ্ছি কি আছে নিচে, এখানে নিচে টোটাল পারমাণবিক সংখ্যা যা হবে এখানেও টোটাল পারমাণবিক সংখ্যা সেম হওয়া উচিত। তো 1 + 1 = 2, এখানে 1 আছে, এখানে একটা 1 তাহলে থাকবে, এটা কে না এটা হচ্ছে কি পজিট্রন, যেটা ইকুয়েশন আমি একটু আগে লিখেছিলাম। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে তাহলে কি আছে, সেই টোটাল ভর সংখ্যা আর টোটাল পারমাণবিক সংখ্যা দেখে আমাকে বুঝতে হবে এই জায়গায় কি হবে। এখানে দেখতে পাচ্ছি 4 3 7, সেখান থেকে তাহলে এটা 1 গেলে 6, তাহলে এখানে যেটা হবে তার ভর সংখ্যা হবে 6, আর তার যে পারমাণবিক সংখ্যা এখানে 3 আছে মানে এপাশে 3 হবে, তো 3, তাহলে এটা কেটে হচ্ছে কি লিথিয়াম। তো এইরকম ভাবে হচ্ছে কি আমরা করবো। আর একটা দেখতে পাচ্ছি তেজস্ক্রিয় ঘটনা বা তেজস্ক্রিয়তা হচ্ছে কি একটা কি নিউক্লিয়াসের ঘটনা, এটা ব্যাখ্যা করতে বলছে। এই যে তেজস্ক্রিয়তায় কি হয় না 3 প্রকার হচ্ছে কি রশ্মি বেরোয়, একটা আলফা রশ্মি, একটা বিটা রশ্মি, একটা গামা রশ্মি। এই আলফা বিটা গামা তিনটে রশ্মি কিন্তু নিউক্লিয়াস থেকে নির্গত হয়, এই জন্য কি হয় না আমরা বলি যে তেজস্ক্রিয়তা হচ্ছে কি নিউক্লিয়াসের ঘটনা। এর সঙ্গে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে যেখানে ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে, তো সেখানকার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র এটা আমাদের নিউক্লিয়াসেরই ঘটনা। ঠিক আছে, আচ্ছা এখানে আবার নিউক্লিয় যে রিঅ্যাক্টর আছে তার হচ্ছে কি তিনটে আমি আপনাদের নাম দিয়েছি, তার বিভিন্ন অংশ আছে, তার বিভিন্ন অংশের কাজ আছে, বিভিন্ন অংশগুলো কি দিয়ে তৈরি সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে 3টা আপাতত মনে রাখবে, নিয়ামক দণ্ড, মডারেটর, আর কি জ্বালানি ইউজ হয় সেটা তোমরা মনে রাখবে। সংযোজন বিক্রিয়ার বৈশিষ্ট্য পড়বে, তাপ নিউক্লিয় বিক্রিয়া সংজ্ঞা পড়বে, আর সেটা কিভাবে হচ্ছে গিয়ে আমাদের সংযোজনে কাজে লাগছে অবশ্যই সেটা ভালো করে দেখবে। আর কি আছে না হাইড্রোজেন বোমা তৈরিতে কোন নীতি, তাপ নিউক্লিয় বিক্রিয়ার যে নীতি হয় সেই তাপ নিউক্লিয় বিক্রিয়ার নীতিকেই হচ্ছে কি এখানে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ছেড়ে গেছি, শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া কি না বিভাজন যে আছে আমাদের নিউক্লিয় বিভাজন, এই নিউক্লিয় বিভাজনে কি হয় না ভারী নিউক্লিয়াসকে, যেমন ধরো আমরা এক্সাম্পল নিয়েছিলাম U-235-92, তো এইটা হচ্ছে একটা ভারী নিউক্লিয়াস, একে কি করা হয় না একটা নিউট্রন দিয়ে কি করা হয় না নিউট্রন দিয়ে ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তার ফলে কি হয় ওই নিউক্লিয়াসটা ভেঙে যায়, বিভাজিত হয়ে যায়। যখনই বিভাজিত হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে 3টে এক্সট্রা নিউট্রন উৎপন্ন হলো, এবং এদেরও কিছু না কিছু গতিবেগ থাকবে। এই 3টে নিউট্রন কি করছে আরো 3টে আমাদের ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করছে, তো সেই 3টে নিউক্লিয়াস আবার বিভাজিত হলো, সেখান থেকে 3টে আবার 9টা হচ্ছে গিয়ে আমাদের কি হলো না নিউট্রন উৎপন্ন হলো, তারা আবার 9টা নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করবে, সেই 9টা নিউক্লিয়াস আবার বিভাজিত হবে। তাহলে ভেবে নাও একটা শৃঙ্খল পদ্ধতিতে খুবই দ্রুত গতিতে কি হবে না বিভাজন সম্পন্ন হবে, নিউক্লিয় বিভাজন সম্পন্ন হবে, এই জন্য একে শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। আছে আর কি পড়বে আমাদের যে সূর্যের যে শক্তি সেটার উৎস কি আমাদের সংযোজন, আর তেজস্ক্রিয় দূষণ কি হয় তার প্রভাব, তার ক্ষতিকর দিক, এগুলো হচ্ছে কি এখান থেকে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস, যেখান থেকে 5 মার্কস হচ্ছে কি পরীক্ষায় পড়ে। অ্যাকচুয়ালি এখান থেকে বিভিন্ন টাইপের শর্ট কোশ্চেনও প্রয়োজন পড়ে, তো তোমরা পারলে একটা কাজ করবে রাইমার্টিনে যে শর্ট কোশ্চেনগুলো আছে বিশেষ করে এমসিকিউ ওটা একটু ভালো করে দেখে নিও, প্রায় 15-20টার মতো এমসিকিউ আছে, ওইগুলো ভালো করে দেখে নিও। ঠিক আছে, ওকে। আচ্ছা এরপর আমাদের কি হবে, এরপর আমাদের হবে হচ্ছে গিয়ে
তাপ, তাপ এখান থেকে হচ্ছে আমাদের প্রায় 5 মার্কস হচ্ছে গিয়ে পড়ে। তো তাপে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে গিয়ে কঠিনের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কঠিনের যে প্রসারণ হয় 3 প্রকারের হয়, একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে গিয়ে ক্ষেত্র প্রসারণ, আর একটা আয়তন প্রসারণ। তো এই তিনটে প্রসারণের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর যে নির্ভর করে ওই বিষয়গুলো দুটো প্রায় সবার ক্ষেত্রেই সেম। একটা কি, একটা হচ্ছে কি উপাদান, আর একটা হচ্ছে কি উষ্ণতার বৃদ্ধি। এই দুটো যে বিষয় বললাম, এটা দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন তিনটে ক্ষেত্রেই একই রকম হবে। একটা বিষয় আছে যেটা হচ্ছে গিয়ে তিনটে ক্ষেত্রে আলাদা আলাদা হবে। কি, যখন আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে বলবো তখন একবার বলবো যে প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল তার উপরেও ডিপেন্ড করে, আর যখন ক্ষেত্রের ক্ষেত্রে বলবো তখন বলবো প্রাথমিক যে ক্ষেত্র ছিল তার উপরেও ডিপেন্ড করে। আর যখন আয়তনের ক্ষেত্রে বলবো তখন বলবো যে প্রাথমিক আয়তন ছিল তার উপর নির্ভর করে। কে না, কঠিনের প্রসারণ, অর্থাৎ সেক্ষেত্রে হবে কঠিনের আয়তন প্রসারণ, এক ক্ষেত্রে হবে কঠিনের ক্ষেত্র প্রসারণ, আরেক ক্ষেত্রে হবে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। আলফা হচ্ছে গিয়ে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে গিয়ে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা হচ্ছে গিয়ে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের একক এবং মাত্রা হচ্ছে গিয়ে পড়তে হবে। আর একক কি হবে না, প্রত্যেক ক্ষেত্রে একই রকম একক, পার ডিগ্রি সেলসিয়াস, প্রত্যেক ক্ষেত্রে পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আলফা কি বললাম, আলফা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফ যখন লিখছি তখন হচ্ছে গিয়ে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আবার যখন আলফা সি লিখছি তার মানে সেটা সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, ওটা অনেক সময় প্রমাণ দিতে পারে, ভালো করে দেখে নিবে প্রমাণটা। 2-3 লাইনের প্রমাণ হবে এটা, যে আলফা ইভ ইকুয়ালস টু 5/9 ইন্টু আলফা সি। আর একটা তোমাদের প্রমাণ দেয় বারবার, সেটা হচ্ছে কি আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, খুবই পরিচিত প্রমাণ, ইকুয়ালস টু গামা বাই 3। এখান থেকে অঙ্ক হচ্ছে কি দিতে পারে। দ্বিধাতব পাত কি জিনিস বলছে, দুটো যদি আলাদা আলাদা উপাদান নিয়ে, অর্থাৎ আলাদা আলাদা ধাতু নিয়ে দুটো পাতকে আমরা কি করলাম না হচ্ছে গিয়ে যোগ করার বা হচ্ছে গিয়ে আটকানোর চেষ্টা করলাম। কেমন হবে, এই এদের উপাদানই হচ্ছে কি আলাদা, বাদবাকি সব সেম। বাদবাকি সব সেম বলতে দৈর্ঘ্য, বেদ, প্রস্থ এগুলো সবই হচ্ছে কি সেম। এইরকম দুটো পাতকে শুধু কি বললাম, উপাদান আলাদা, অর্থাৎ আলাদা আলাদা ধাতু নিয়ে তৈরি, ঠিক আছে। এই দুটো পাতকে কি রিভেট পদ্ধতিতে যদি আমরা কি করি আটকে দেই, তাহলে কি হবে, এই পাত যুগ্মকে একসঙ্গে আমরা কি বলবো না দ্বিধাতব পাত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই দ্বিধাতব পাতের যে ধর্ম, একে কাজে লাগিয়েই হচ্ছে কি থার্মোস্ট্যাট তৈরি করা হয়। তো তার ব্যাখ্যাও অনেক সময় ছবি এঁকে দেখাতে বলে, তো ভালো করে তোমরা সেটা দেখবে। তরলের দুটো প্রসারণ আছে, একটা হচ্ছে কি প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ, আর একটা হচ্ছে গিয়ে আপাত প্রসারণ, ঠিক আছে। এই দুটো সংজ্ঞা ভালো করে মুখস্থ করবে। এদের মধ্যে সাধারণ সম্পর্ক বলতে কি বলছে, প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এদের মধ্যে নিজস্ব ধর্ম কোনটা, প্রকৃত প্রসারণই হচ্ছে কি তরলের নিজস্ব ধর্ম। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি না, যে কোনো পদার্থকেই যদি আমরা তাপ দেই তাহলে কি হয় না, তার আয়তন আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু জলের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটে। জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে কি হয় না, যদি জলের আমি টেম্পারেচার 0 থেকে ধীরে ধীরে বাড়াই তাহলে বাকি সমস্ত পদার্থের কি হবে না, আয়তন বাড়তে থাকবে, কিন্তু জলের ক্ষেত্রে কমতে থাকে। কত দূর অবধি কমতে থাকবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হচ্ছে গিয়ে জলের আয়তন কমতে থাকবে। 4 ডিগ্রির পর থেকে সমস্ত পদার্থ যেমন বাড়ে এও তেমনি হচ্ছে গিয়ে বাড়বে। তো এর দেখো এখানে লেখা আছে গ্রাফস, অর্থাৎ দু রকমের একটা গ্রাফ হয়। সেটা কি কি না, এই দিক বরাবর ধর হচ্ছে কি আমি কি টেম্পারেচারকে রাখছি, আর এই দিক বরাবর আমি আয়তনকে রাখছি। তো কি হয়, জলের যে আয়তন 0 থেকে ধরো ধীরে ধীরে বাড়ছে, ধরো এইরকম একটা জায়গায় কত হচ্ছে না 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইখান থেকে জলের যত টেম্পারেচার বাড়বে জলের আয়তন আস্তে আস্তে কমবে, এই 4 ডিগ্রির কাছে এসে আর কমবে না, তারপরে আবার যত টেম্পারেচার বাড়তে থাকবে তত আয়তন বাড়তে থাকবে। কিন্তু ভেবে দেখো, ভর তো সেম আছে, তো যদি আয়তন বাড়ে তার মানে কি ভর সেম থাকলে ঘনত্ব কমবে, আর যদি আয়তন কমে তাহলে ভর সেম থাকলে ঘনত্ব বাড়বে। তো এক্ষেত্রে যদি আমি
এইরকম আর একটা গ্রাফ তৈরি করি, সেটা কিসের না ঘনত্ব বা ডি এর, তাহলে গ্রাফটা ঠিক উল্টো হয়ে যাবে। 4 ডিগ্রি অবধি আয়তন কমছে মানে ঘনত্ব বাড়বে, অর্থাৎ গ্রাফটা এরকম হবে। তো তোমরা এরকম একটা জায়গাকে তোমরা দেখেই দিতে পারো, এটাই হচ্ছে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এরকম দুটো হচ্ছে গিয়ে গ্রাফ খুবই ইম্পর্টেন্ট। চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্কের সংজ্ঞা পড়বে, আর সেখান থেকে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তন গুণাঙ্ক যে সমান সেটা তোমাকে দেখাতে হবে। এরকম টাইপের কোশ্চেনও খুবই ইম্পর্টেন্ট। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এটা আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে দেখেছি। অমুক বলতে কি বোঝো, তমুকের প্রতিসরাঙ্ক এত বলতে কি বোঝো, বাতিতে এত ভোল্ট এত ওয়াট বলতে কি বোঝো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেক পড়ে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখবে। আচ্ছা, প্রসারণ গুণাঙ্কের যে সাধারণ সূত্র সেটা দিয়ে কিন্তু অনেক সময় অঙ্ক দেয়, ঠিক আছে। আর কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি। এটাও একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এটা হচ্ছে অনেক সময় দেয়। এই জিনিসটা কি, ধরো এটা একটা হচ্ছে গিয়ে স্ল্যাব তোমাকে দেওয়া হলো, যার এই প্রান্তের উষ্ণতা হচ্ছে গিয়ে ধরো থিটা ওয়ান আর এই প্রান্তের উষ্ণতা থিটা টু। তো এখান থেকে তাপ যে হচ্ছে গিয়ে প্রবাহিত হবে, যদি টি সময় ধরে হয় তাহলে হচ্ছে কত পরিমাণ তাপ হচ্ছে গিয়ে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তার ইকুয়েশন। কিউ ইকুয়ালস টু কে এ, কে যেখানে হচ্ছে গিয়ে পরিবাহিতাঙ্ক, এটা একটা কনস্ট্যান্ট, এ হচ্ছে গিয়ে এদের ক্ষেত্রফল, থিটা টু থিটা ওয়ান হচ্ছে গিয়ে দুটো প্রান্তের উষ্ণতা, টি হচ্ছে কি কত সময় ধরে হচ্ছে গিয়ে তাপ প্রবাহিত হয়েছে, আর ডি হচ্ছে কি এদের বেদ, ঠিক আছে। তো এই হচ্ছে কি ইকুয়েশন, এটা অনেক সময় প্রমাণ দেয়, ভালো করে প্রমাণটা পড়বে। তাপ পরিবাহিতাঙ্ক, তার একক এবং মাত্রা। তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে কি ডব্লিউ এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেখানে ডব্লিউ হচ্ছে কি ওয়াট, কে হচ্ছে কি কেলভিন, আর মিটার হচ্ছে কি এম। আর মাত্রা কি হয় না, মাত্রা হচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে কি তার মাত্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি তাপীয় এবং তাড়িতিক রোধ কি করে আসছে, এই ব্যাপারটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে হয় এটা না, তোর এই যে কোশ্চেনটা দিয়েছে, তার আমরা তড়িতে আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আইআর, বা এখান থেকে বলতে পারি ভি এ মাইনাস ভি বা ভি টু মাইনাস, আমি ভি ওয়ান করছি বোঝার সুবিধার্থে, এখানে যেমন আছে ইকুয়ালস টু হচ্ছে কি আইআর, সেখান থেকে আই ইকুয়ালস টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর, বা আই সমানই আমরা বলতে পারি যে আধান বাই টি, কিউ বাই টি। তো এই যে ইকুয়েশনটা আমি লিখলাম তড়িতের ক্ষেত্রে, যেখানে আর কি তড়িতের রোধ বা তাড়িতিক রোধ। এবার এই ইকুয়েশনটার দিকে দেখো, এখানে আমি কি করছি কিউ বাই টি করছি, বাকি হচ্ছে গিয়ে এখানে থিটা টু মাইনাস থিটা ওয়ানকে রেখে এই টিতে দিকে নিয়ে চলে এসেছি, বাকি এটাকে আমি এরকম লিখতে পারি কিনা ডি বাই কে এ, কে এ উপরে ছিল নিচে নিয়ে চলে এসেছি, তাহলে এরকম লেখা হবে। এখন এখানে এটা দেখো, এখানে এই ইকুয়েশন দেখো, আর এদিকে রাইট হ্যান্ড সাইড যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই আর এর জায়গায় যেটা আছে এটা কি, এটা হচ্ছে গিয়ে কারেন্টের ক্ষেত্রে, তড়িতের ক্ষেত্রে, এটা হিট বা তাপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখানে যেটা আর এর জায়গায় আছে তড়িতের ক্ষেত্রে, তাপের ক্ষেত্রে আর এর জায়গায় ঠিক এই জিনিসটা আছে। তো এই জন্য এইটাকে পুরোটাকে বলা হচ্ছে, এইটাকে কি বলা হচ্ছে তড়িতের রোধ বা তাপীয় রোধ। তাহলে এইটাকে কি বলা হবে না হচ্ছে গিয়ে, সরি ভুল বললাম, এটাকে বলা হচ্ছে তড়িতের রোধ বা তাড়িতিক রোধ, আর এই জায়গায় কি বলা হবে তাপের রোধ বা তাপীয় রোধ। তো এই জন্য একে লেখা এরকম না, আর এইচ হিটের জন্য লিখি তাই এইচ লিখছি, এর রোধ হয়ে যাবে ডি বাই কে এ। খুবই ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষার পড়ার চান্স প্রচুর। রেল লাইনের জোড়ের মুখে ফাঁক থাকে, কারণ সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, তো এটা একটা করবে। উষ্ণতার নতিমাত্রা কি জিনিস, যদি শুধু আমরা এইটাকে দেখি থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি, শুধুমাত্র এইটাকে বলা হয় উষ্ণতার নতিমাত্রা, ঠিক আছে। তো এই গেল হচ্ছে কি আমাদের তাপ। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি আমাদের কি বলে পরিবেশ। ওকে, তো এবার আমাদের হবে কি না, তাহলে আমাদের লাস্ট যে চ্যাপ্টার আমরা পৌঁছে গেছি। আমাদের প্রথমে হয়েছিল চলতড়িৎ, তারপর হলো পরমাণু নিউক্লিয়াস, তারপর হলো তাপ। এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে গিয়ে পরিবেশ। লাস্ট চ্যাপ্টার হচ্ছে গিয়ে পরিবেশ। এখান থেকেও প্রায় 5 মার্ক পড়ে।
তো প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের ভাগ, সেখান থেকে এমসিকিউ। বায়ুমণ্ডলের যে ভাগগুলো আছে, যেমন ধরো কি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, যা যা পরপর ভাগগুলো আছে, এই ভাগগুলো থেকে কি হয়, সাধারণত এমন দেয় না ওই ভাগগুলো সম্পর্কে তুমি লেখো, এরকম খুব একটা বেশি দেয় না। তবে ওই ভাগ থেকে একটা না একটা শর্ট কোশ্চেন প্রত্যেকবারে অবশ্যই হচ্ছে কি দেয়। তো সেখান থেকে তোমরা মেইনলি শর্ট কোশ্চেন গুলো হচ্ছে কি পড়বে। ওজোন স্তর কোথায় থাকে? ওজোন স্তর হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ারে থাকবে। ওজোন স্তর সৃষ্টির কারণ তোমাদের মুখস্থ করতে হবে, আর অন্যান্য নাম, যেমন ধরো ওজোন স্তরের একটা নাম হচ্ছে কি পৃথিবীর ছাদ। তো কেন বলা হয় পৃথিবীর ছাদ, সেটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে। কেন বলা হয় না, আমাদেরকে সূর্যের ইউভি রশ্মি থেকে রক্ষা করে, তাই পৃথিবীর ছাদ বলে। এটা আমি এক কথায় বললাম, একটু বড় করে তোমাদের লিখতে হবে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয় সেটাও তোমাদেরকে পরীক্ষায়, এটা খুবই হচ্ছে কি ইম্পর্টেন্ট। মেরুজ্যোতি কি না, মেরুজ্যোতি হচ্ছে কি আমাদের দুটো মেরুতে দেখা যায়, একটাকে বলে কুমেরু প্রভা, একটাকে বলে সুমেরু প্রভা। ঠিক আছে, তো কি হয় না, যে সমস্ত আয়নিত কণাগুলো থাকে তারা যখন, আচ্ছা আমি কিন্তু এটা জাস্ট ভাষা বলছি, খুব একটা ডিপে গিয়ে বলছি না, ঠিক আছে। তো ওই আয়নিত কণাগুলোকে বা আয়নগুলো কি হয় না, যখন ইলেকট্রন বা প্রোটন এদের সংস্পর্শে আসে তখন এক প্রকার জ্যোতি হচ্ছে গিয়ে আলোক সৃষ্টি হয়, তাকেই বলছে হচ্ছে কি মেরুজ্যোতি। ঠিক আছে, ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর কাকে বলে এবং হচ্ছে গিয়ে কেন বলে? শান্তমণ্ডল কোনটাকে বলে, কেন বলে? যেমন ধরো শান্তমণ্ডল কি না হচ্ছে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারকে বলে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে। তো কেন বলে, কাকে বলে? গ্রিন হাউস গ্যাস এবং তার ইফেক্ট কি? শতাংশ সহ, যেমন ধরো কি না সবচেয়ে বেশি কে থাকে না CO2 প্রায় 49%, তারপরে কে থাকে না মিথেন প্রায় 18%। তো এরকম ভাবে আরো যে দু একটা আছে, ভালো করে তোমরা মুখস্থ করবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে কত পার্সেন্ট করে হচ্ছে কি থাকে। জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা, একটা দুটো করে এক্সাম্পল। চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি সংজ্ঞা, এক্সাম্পল। বায়োমাস, বায়োগ্যাসের সংজ্ঞা। মেথানোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে? যেমন একটা এক্সাম্পল মিথানোকক্কাস, মিথানোকক্কাস বা মিথানো ব্যাকটেরিয়াম, এটা হচ্ছে তাদের একটা এক্সাম্পল। মিথেন হাইড্রেট কি, ভালো করে তোমরা পড়বে। কোত্থেকে কোথায় উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয় সেটা ভালো করে পড়বে। আর এর যে আমাদের সংকেত আছে 4CH4 223H2O, এটা একটা সংকেত। আর একটা সংকেত আছে। তো যাই হোক, মিথেনকে সুইট গ্যাস বলে কেন, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, লাস্ট যে কয়েকটা আমি চ্যাপ্টার বললাম, যেমন ধরো পরিবেশ, এর আগে যেটা বললাম তাপ, তারপরে ধরো পরমাণু, এই যে লাস্ট তিনটে চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টার থেকে প্রায় 5 করেই হচ্ছে কি পড়ছে। তো হচ্ছে কি এখান থেকে একদম যে গতানুগতিক যে একটা কোশ্চেন বা বড় কোশ্চেন সেরকম বিশেষ নেই। যেমন এখান থেকে যদি বলি এই ওজোন স্তর সৃষ্টির কারণ বা হচ্ছে গিয়ে ধ্বংসের কারণ যা কিছু আছে, এই যে ওজোন স্তর নিয়ে যে সমস্ত কোশ্চেন গুলো আছে, সেখান থেকে একটা বড় কোশ্চেন হতে পারে। এই বাদে সেরকম বিশেষ বড় কোশ্চেন হয় না, খুব একটা বেশি হয় না। হ্যাঁ, 3 নম্বরের যে কোশ্চেন গুলো আসে সেখানে একটা আসে কোশ্চেন এখান থেকে, কিন্তু সেও প্রায় শর্ট কোশ্চেন টাইপ 2+1 এরকম। ঠিক আছে, বড় কোনো প্রমাণ টাইপের। যেমন ধরো কি আমাদের চলতড়িতে অনেক রকম প্রমাণ আছে, ঠিক আছে, আমাদের আলোতে অনেক রকম প্রমাণ আছে। ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A, R ইকুয়ালস টু 2A, এরকম টাইপের বড় প্রমাণ আছে। আবার বড় কোশ্চেনও লিখতে হবে, সেখানে আছে এরকম। কিন্তু এই লাস্ট তিনটে চ্যাপ্টার যেগুলো বললাম, এগুলোতে কিন্তু খুব একটা বেশি এরকম নেই। তো এখান থেকে কি পড়ে বেশি, এই লাস্ট তিনটে যেটা বললাম কি কি, একটা হচ্ছে কি আমাদের পরিবেশ, একটা হচ্ছে কি পরমাণু, আর একটা হচ্ছে কি তাপ। এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা চেষ্টা করবে রায়মার্টিনে যে MCQ গুলো আছে এগুলো ভালো করে হচ্ছে কি পড়ে যাওয়ার, ঠিক আছে, কারণ এখানে শর্ট টাইপ কোশ্চেন একটু বেশি পড়ে। তো আমাদের মাধ্যমিক 2024 ভৌত বিজ্ঞান ফিজিক্স পার্ট তার 6টা চ্যাপ্টার, তার সাজেশন আমাদের কমপ্লিট হলো। আর মন দিয়ে তোমরা পড়াশোনা করো। এই সমস্ত PDF তোমরা অবশ্যই আমার যে ফিজিক্স ফোরাম বিশ্বজিৎ নন্দ যে আমাদের ফেসবুক যে পেজটা আছে, যার লিঙ্ক আমি ভিডিওর এতে দিয়ে দিব, ডেসক্রিপশনে দিয়ে দিব, তো সেই লিঙ্কে গিয়ে তোমরা এই সমস্ত PDF হচ্ছে গিয়ে পেয়ে যাবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক এই আশা করছি, আর তোমাদের রেজাল্ট খুব ভালো হোক। তো আর সময় নষ্ট করো না, মন দিয়ে পড়াশোনা করে যাও, পরীক্ষা খুবই কাছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।